জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ও প্রিয় দর্শকবৃন্দের প্রতি। আমরা আজ শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা পডকাস্ট পর্ব চতুর্থ। আমরা আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের যৌবনকালের কথা। এখানে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা বই থেকে পাঠ। তাহলে শুরু করা যাক। গুরুর চরণ কমলে আবারও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা। যৌবন। এখানে শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা বলা হয়েছে। এখন যৌবনের লক্ষণ শ্রী শ্রী রাম ঠাকুরের দেহে অল্প অল্প প্রকাশ পাইতে লাগিল। এখন যৌবনের লক্ষণ শ্রী শ্রী রাম ঠাকুরের দেহে অল্প অল্পে প্রকাশ পাইতে লাগিল। দেহের কান্তি যেমন বিকশিত হইতে লাগিল, সঙ্গে সঙ্গে মনোবৃত্তিগুলিও পরিস্ফুট হইতেছিল। এখন তিনি আরও ধীর স্থির ও চিন্তাপরায়ণ। এই সময়ে তিনি এক দিবসে স্বপ্নে সিদ্ধমন্ত্র প্রাপ্ত হইলেন। তখন হইতেই তাহার দুই একটি প্রচ্ছন্ন শক্তির বাহিরে প্রকাশ পাইতে থাকে। পাত্র যে পূর্বেই জলে পূর্ণ ছিল, এখন তাহাতে একটু আলুর রং লাগিয়াছে। জল যে উপচায়া পড়িবে তাহা আর বৈচিত্র্য কি? আমাদের অন্যতম গুরুভ্রাতা প্রভাতচন্দ্র চক্রবর্তী MA PRS PhD মহোদয় তৎকৃত অন্তরঙ্গ প্রসঙ্গ নামক প্রবন্ধে লিখিয়াছেন, বুধ উদয়ের সঙ্গে সঙ্গেই তাহার বুধের উদয় হয়েছিল। সুতরাং সাধারণ পাঠশালায় পাঠ গ্রহণের প্রয়োজন ছিল না। কিন্তু বাইরে প্রকাশ সাংসারিক অনটন হেতু ঠাকুরের অল্প বয়সে লেখাপড়া ত্যাগ করিয়া অর্থ উপার্জনের মানুষে গৃহ ত্যাগ করিয়া বিদেশ যাইতে হইয়াছিল। তখন তাহার বয়স ছিল 14 কি 15 বৎসর। এই দিবসে হঠাৎ গৃহ হইতে অন্তর্নিহিত হইলেন। কোথাও কেহ জানিল না। তাহার যাহা ঘটিয়াছিল বহুদিন পরে গৃহ ফিরিয়া সেই সব ঘটনা ব্যক্ত করিয়াছিলেন। সেই সকল ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নিম্নে যথাসম্ভব প্রদত্ত হইল। তখন আসাম বেঙ্গল রেল লাইন নির্মিত হয় নাই। লোক পদব্রজে বা নৌকায় আসাম অঞ্চলে তীর্থে দর্শনে যাতায়াত করিত। হাঁটিয়া যাইবার পথ গহীন বন ও গিরিসংকটের মধ্য দিয়ে। সাপথ সংকুল সেই সকল পথে যাতায়াত যেমন কষ্টকর তেমনি বিপজ্জনকও ছিল। ঠাকুর তাহার অপরিসীম ধৈর্য, মনোবল ও কষ্ট সহিষ্ণুতার ফলে বহুদিনে কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হইলেন। এক দিবস তিনি মন্দিরের অভ্যন্তরে বসিয়া স্বপ্নলব্ধ মন্ত্র জপ করিতেছিলেন। হঠাৎ দৈববাণীর মতো শুনিতে পাইলেন, কে যেন তাহাকে মন্দিরের বাহির হইতে ডাকিতেছে। ঠাকুর বাহিরে আসিয়া দেখিলেন এক তেজময় মহাপুরুষ। তাহার প্রথম দৃষ্টিতেই ঠাকুর চিনিতে পারিলেন, এই মহাপুরুষই এক দিবস স্বপ্নে তাহাকে মন্ত্র দিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ সেই মহাপুরুষের পদতলে পড়িয়া প্রণাম করিলেন। মহাপুরুষ আশীর্বাদ পূর্বক তাহাকে ধরিয়া তুলিলেন। ঠাকুর এখন নিঃসন্দেহে বুঝিলেন তিনি তাহার আধ্যাত্মিক জীবনের নিয়ন্তা।
তাহারই কৃপায় তিনি এত বাধা বিঘ্ন অতিক্রম করিয়া এত দূরে পথ হাঁটিয়া আসিতে সমর্থ হইয়াছেন। ঠাকুর গুরুদেবের আকৃতি বর্ণনা দিয়াছেন। তাহার মস্তকে সুদীর্ঘ জটা, উদরস্ফীত নাভিদেশ গম্ভীর, বাহুদয় দীর্ঘ, অজানুলম্বিত ললাট প্রশস্ত, নেত্রদ্বয় প্রশান্ত। তিনি যে দয়া ও শান্তির প্রতিমূর্তি। ঠাকুর তাকে অঙ্গনদেব নামে পরিচয় দিয়েছেন। ঠাকুর তাহাকে অঙ্গনদেব নামে পরিচয় দিয়েছেন। জয় রাম, জয় গোবিন্দ। যৌবন প্রসঙ্গ এখানে সমাপ্ত হইল। পরবর্তী ভিডিওতে হিমালয় ভ্রমণ। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু কৃপা হি কেবল। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা এবং ভগ্নী সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল।